নমস্কার। রুনার সংগ্রহে সকলকে স্বাগত জানাই। আজকে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের এক অলৌকিক গল্প আপনাদের শোনাব। গল্পটির নাম প্রেতপুরী। সূর্যাস্তের পর শ্রাবণের বৃষ্টি আরও চাপিয়া আসিয়াছিল। আমরা কয়জনে ক্লাবের একটা ঘরে জড়সড় হইয়া বসিয়াছিলাম। আলোটা টেবিলের উপর নিস্তেজভাবে জ্বলিতেছিল। এমন সময় ছাতা মাথায় দিয়া প্রায় ভিজিতে ভিজিতে বরদা আসিয়া উপস্থিত হইল। আমাদের মধ্যে একজন তাহাকে সম্ভাষণ করিল, আইয়ে বরদা বাবু। বরদা ছাতাটা মুড়িয়া এক কোণে দাঁড় করাইয়া দিয়া কোঁচা দিয়া মাথা মুছিতে মুছিতে একটা চেয়ার অধিকার করিয়া বসিল। একটি দীর্ঘশ্বাস মোচন করিয়া বলিল, এ ভরা বাদর মাহ শাওন শূন্য মন্দির মোর। গিন্নি বুঝে সুঝে আজই বাপের বাড়ি গেলেন। অমূল্য এক কোণে গুঁড়ি সুড়ি পাকাইয়া বসিয়াছিল। বলিল, তাই আমাদের জ্বালাতে এসেছ। বরদা ওদিকে কর্ণপাত না করিয়া বলিল, বাড়িটা ভারী ফাঁকা ফাঁকা ঠেকতে লাগল, তাই। মিনিট দুই নীরব থাকিয়া বুক পকেটের ভিতর হইতে সিগারেটের বাক্স বাহির করিয়া একটা সিগারেট ধরাইয়া বলিল, আজকের বৃষ্টি দেখে একটা পুরনো গল্প মনে পড়ছে। এই সারলে। অমূল্য উঠিয়া দাঁড়াইয়া বলিল, একটু যে নিশ্চিন্ত হয়ে ক্লাব বসব তার জো নেই। আমি বাড়ি চললুম। ঋষি, তোমার ছাতাটা যাও না। ঋষি ঘাড় নাড়িয়া বলিল, হুম, আমাকেও তো বাড়ি যেতে হবে। বৃষ্টি আজ রাত্রে থামবে বলে মনে হচ্ছে না। অমূল্য ব্যাকুল চক্ষে ঘরের চারিদিকে একবার তাকাইয়া দেখিল, কিন্তু ছাতার সত্ত্বাধিকারী কাহারও মুখে করুণার কণামাত্র না দেখিয়া হতাশভাবে আবার চেয়ারে বসিয়া পড়িল। পৃথ্বী জোরে হাসিয়া উঠিল। অমূল্য কপালে লিখিতং ঝাঁটা কোন শালা কিং করিষ্যতি। বরদার গল্পটা শুনেই যাও। অমূল্য জবাব দিল না। বরদা আরম্ভ করিল, বছর কয়েক আগেকার কথা। সেবারও এরকম নিদারুণ বর্ষা। ভাসছে বিলখাল, ভাসছে বিলকুল, ঝাপটা ঝাপটায় হাসছে জুঁই ফুল। আমার মাস্তুতো ভাইয়ের বিয়েতে বরযাত্রী গিয়েছি। দাদা বিয়ে করলেন বাংলাদেশের এক অতি পুরনো পচা পাড়া গাঁয়ে। আমাদের কারুর মত ছিল না, কিন্তু প্রজাপতি শুনলেন না। অগত্যা সেইখানেই যেতে হলো। একে পল্লীগ্রাম, তাই আবার বর্ষাকাল। সেই দৃশ্য বর্ণনা করা আমাদের সাধ্য নেই। সুবিধের মধ্যে রেলের স্টেশন ক্রোশখানেকের মধ্যেই ছিল। স্টেশনে নেমে সকলে পদব্রজে কনের বাড়ির দিকে যাত্রা করলুম। কারণ জানা গেল যে মধ্যে একটা পুল ভেঙে গিয়ে পথ গরুর গাড়ির পক্ষেও দুর্গম হয়ে উঠেছে। পুরোহিত ন্যায়রত্নমশাই সঙ্গে ছিলেন। কাদার মধ্যে তাঁর একপাটি খরম অন্তর্হিত হলো দেখে আমার আপন আপন জুতো খুলে বগলে নিল। তারপর অনেক বাধা বিঘ্নের ফাঁড়া কাটিয়ে তখন মেয়ের বাড়ি উপস্থিত হলো। তখন বর থেকে নাপিত পর্যন্ত কাউকে চেনা গেল না। কেবল মেসোমশাই গোঁফ থেকে কাদা নিংড়োতে নিংড়োতে কাকে খিঁচোচ্ছিলেন। গলার আওয়াজে তাকে ধরে ফেলল। এই একক্রোশ পথ পায়েসের মতো কাদার মধ্যে দিয়ে হেঁটে বেশ পরিশ্রম হয়েছিল। তাই কন্যাপক্ষ যখন মুগের ডালের খিচুড়ি আর হাঁসের ডিম ভাজা দিয়ে আমাদের অভ্যর্থনা করলেন, তখন কিন্তু অতিরিক্ত মাত্রায় খেয়ে ফেলল। আহারান্তে কিন্তু বড় কষ্ট পেতে হলো। আমার সংখ্যায় বরযাত্রী প্রায় 20 জন ছিলাম। যে ঘরটিতে আমাদের বিশ্রাম করতে দেওয়া হলো তাতে শোয়া নয়,
ঠাসাঠাসি করে কোনো রকমে 20 জন বসতে পারে। গুরুভোজনের পর সকলের মনেই একটু গড়াবার ইচ্ছে ছিল, কিন্তু তা ঘটে আর হলো না। শুধু শীর্ণ দেহ ন্যায়রত্ন মশাই কোনো মতে একটা কোণে কুণ্ডুলি পাকিয়ে শুয়ে পড়লেন, আর সকলে পান তামাক খেয়ে গল্প গুজবে সময় কাটাতে লাগলো। একদিকে জন কয়েক ছোকরা তাস নিয়ে বসে গেল। আমার কিন্তু বড় বিরক্তি বোধ হতে লাগলো। জানলার ধারে বসে মন খারাপ করে ভাবতে লাগলুম, দিনের বেলা তো যা হোক হলো, রাতের কি ব্যবস্থা দেখি। গোধূলি লগ্নে বিয়ে, সুতরাং রাত্রে ঘুমোবার কোনো বাধা নেই। দাদা না হয় বাসর ঘর আলো করে শ্যালি আর দিদি শাশুড়ির সঙ্গে রসিকতা করে রাত কাটাবেন, কিন্তু সেজন্যে আমার সারা রাত জাগে পাহারা দেবার তো কোনো দরকার নেই। তাই বাড়ির একজনকে ডেকে জিজ্ঞেস করলুম, রাত্রে শোবার ব্যবস্থা কীরকম? তিনি বললেন, পাড়া গাঁয়ে বাড়ি ভাড়া পাওয়া যায় না, অতি কষ্টে এই বাড়িটা সংগ্রহ করা হয়েছে। এর একটা ঘরে জিনিসপত্র আছে, রাত্রে খালি করে দেয়া হবে। শুনে বড় ভরসা পেলুম না। 20 জনের শোবার জন্য মাত্র 2টি ঘর। অন্যমনস্কভাবে বাইরের অবিশ্রাম বাড়িধারার দিকে চেয়ে চেয়ে কিছু দূরে একটি অন্ধকার দর্শন ছোট পাকা বাড়ি চোখে পড়ল। বাড়িতে কেউ আছে বলে বোধ হয় না। দরজা জানলা সব বন্ধ। আগে বোধ হয় বাড়িখানার হলদে রং ছিল, এখন সবুজ বর্ণ হয়ে দাঁড়িয়েছে। দেওয়ালের স্থানে স্থানে চুন বালি খসে গিয়ে ঘায়ের মতো দেখাচ্ছে। আমি জিজ্ঞেস করলুম, ও বাড়িটা কার? ভদ্রলোকটি হেসে বললেন, আপাতত ভূতের। একটু বিস্মিত হয়ে তাকে প্রশ্ন করতে তিনি যা বললেন তার মর্ম এই, কিছুকাল পূর্বে ওই বাড়িটি এক ভদ্রলোকের ছিল। অবশ্য তার নিজের তৈরি নয়, পৈতৃক সম্পত্তি। তিনি গ্রাম থেকে ক্রোশ 2 দূরে জমিদারের কাছারিতে 15 টাকা বেতনে গোমস্তা ছিলেন। সংসারে কেবল স্ত্রীর আর এক মেয়ে ছিল। বাবুটি মদ খেতেন, অনেক সময় মাতাল হয়ে স্ত্রীকে প্রহরাদি করতেন, কিন্তু মেয়েটি তার বড় আদরের ছিল। জীবনে একবার ছাড়া আর কখনো তার গায়ে হাত তোলেননি। তাঁর স্ত্রী সতীসাধ্বী ছিলেন, তাই বছর 3 আগে তিনি একদিন স্বর্গে চলে গেলেন। তাঁর মৃত্যুতে স্বামীর প্রাণে দারুণ আঘাত লাগল। এই আঘাত সত্যি কি ভণ্ডামি বলা যায় না, কিন্তু তাঁর মাতলামি ভারী বেড়ে উঠল। একদিন তিনি জমিদারের নায়েবের সঙ্গে ঝগড়া করে তার গালে একটি চপটাঘাত করে বাড়ি ফিরে এলেন। পরদিন সকালে তাকে আর খুঁজে পাওয়া গেল না। তার বদলে তার 6 বছরের মেয়ের মৃতদেহ পাওয়া গেল। পুলিশ তাকে কন্যাঘাতী বলে সন্দেহ করে, কিন্তু আজ পর্যন্ত তার কোনো সন্ধান পায়নি। মাঝে মাঝে কানাঘুষো শোনা যায় যে তিনি কাছে পিঠেই কোথাও লুকিয়ে আছেন। গ্রামের কেউ কেউ তাকে অন্ধকার রাত্রে মাঠে ঘুরে বেড়াতে দেখেছে, কিন্তু যেসব গুজব নিতান্তই বাজে কথা। বাড়িখানা সেই অবধি খালি পড়ে আছে, কেউ ব্যবহার করে না। গ্রামের 2-1 সাহসী লোক একবার রাত্রে ওই বাড়িতে শোবার চেষ্টা করেছিল, কিন্তু সেই রাত্রেই ভয় পেয়ে পালিয়ে আসে। তারা বলে বাড়িতে ভূত আছে। গল্পটা শেষ শুনে বললুম, আমরা কয়েকজন যদি রাত্রে ওখানে শুই, কারুর আপত্তি হবে কি? ভদ্রলোকটি বললেন, না মশাই, আমাদের সাহস হয় না। আমি বললুম, আমাদের যদি সাহস হয় তাহলে আপনাদের হতেই বা বাধা কি? আর সকলের দিকে ফিরে বললুম, ওহে, তোমরা কেউ ভূতের বাড়িতে শুতে রাজি আছো? সকলেই ব্যাপার কি জানতে চাইল, কিন্তু সমস্ত শুনে আমার মতো 2-3 জন ছাড়া আর কেউ রাজি হলো না। যা হোক, সন্ধ্যার আগে বৃষ্টি একটু ধরেছে। আমরা বাড়িখানা দেখতে গেলুম। বাড়িতে তালা লাগানো ছিল। সেই ভদ্রলোকটি তার চাবি জোগাড় করে আনলেন। দরজা খুলে ঘরে ঢুকতেই
ভিতরকার বদ্ধ অন্ধকার যেন বন্য জন্তুর মতো আমাদের ঘাড়ে লাফিয়ে পড়ল। স্যাঁতস্যাঁতে ভিজা একটা দুর্গন্ধ নাকে এসে ঢুকল। তাড়াতাড়ি পাশের একটা জানলা খুলে দিতেই বাইরের মলিন আলো ম্রিয়মাণভাবে ঘরে ঢুকল। দেখলুম মেঝের উপর প্রায় 1 ইঞ্চি পুরো ধুলো পড়েছে। কোণে কোণে ঝুল আর মাকড়সার জাল। মোটের ওপর যতদূর নোংরা আর অস্বাস্থ্যকর হতে পারে। বাড়িতে মাত্র 2টি ঘর, তার মধ্যে একটি শয়নকক্ষ, আসবাবের মধ্যে একটি পুরনো কীটদষ্ট খাট আর মাথার কাছে একটি কপাটযুক্ত দেওয়াল আলমারি। ঘরটি নেহাত ছোট নয়, খিড়কির দিকে একটা জানলাও আছে। দেখে শুনে সঙ্গীদের মধ্যে একজন হাসবার চেষ্টা করে বললেন, না হে, আজ রাত্রে আর শোবার দরকার হবে না, তাস পাশা খেলে কাটিয়ে দেওয়া যাবে। কাজ কি বাবা? ভদ্রলোকটি সঙ্গে ছিলেন, তিনি হেসে মুখ ফিরিয়ে নিলেন। আমি বললুম, বেশ, তোমরা তাস পাশাই খেলো, আমার কিন্তু না ঘুমোলে চলে না। ভদ্রলোকটিকে বললুম, আপনি দয়া করে একটি চাকর পাঠিয়ে দেবেন, ঘরটা ঝাঁট দিয়ে বিছানা করে দেবে। ভদ্রলোকটি এবং সঙ্গীরা ক্ষীণভাবে একবার বাধা দিলেন, কিন্তু আমার জিদ চেপে গেছে দেখে তারা কিছু বললেন না। রাত্রে শুভকর্ম যথাসময় শেষ হয়ে গেল। 10:30টার পর খাওয়া দাওয়া সাঙ্গ করে লণ্ঠন হাতে একলা শুতে গেলুম। সন্ধ্যার পর আবার বৃষ্টি আরম্ভ হয়েছিল, এখনও সমভাবে চলছে। বাড়িতে ঢুকে ভিতর থেকে দরজায় খিল লাগিয়ে দিলুম। তারপর লণ্ঠন হাতে শোবার ঘরে গেলুম। চাকর বিছানা পেতে মশারি ফেলে দিয়ে গিয়েছিল। খিড়কির দিকে জানলাটা পূর্ববৎ বন্ধই ছিল। আলো ঘরখানাকে একবার ভালো করে দেখে নিয়ে দরজা বন্ধ করে দিলুম। ঘরের দরজা বন্ধ করে দিতেই ঘরটা অত্যন্ত নিস্তব্ধ বোধ হতে লাগল। বায়ু অভাবে একটু গরমও বোধ হলো। জানলাটা ধরে 2-3 বার টানাটানি করবার পর সেটা খুলে গেল। তখন আবার ব্যাঙ ও ঝিঁঝি পোকার কনসার্ট শুনতে পেলুম। জানলা খুলে ফিরে আসতে পাশে দেওয়াল আলমারিটা পড়ে। কৌতূহল হলো, সেটাকেই খুললে দেখি মরচে পড়ে সেটাও এঁটে গেছে। জোরে এক টান মারতেই ঝনঝন ঝনঝন শব্দে খুলে গেল। ভেতরে দরকারি জিনিস কিছুই নেই, কেবল গোটা 5-6 খালি মদের বোতল। গৃহস্বামী সুরাশক্তির ঐতিহাসিক স্তম্ভের মতো ইতস্তত দাঁড়িয়ে আছে। শরীর বেশ ক্লান্ত হয়েছিল, তাই আলোটা কমিয়ে খাটের পায়ার কাছে রেখে শুয়ে পড়লুম। শুয়ে শুয়ে রবিবাবুর একটা গল্প বারবার মনে পড়তে লাগল। 2-1 বার গায়ে কাঁটাও দিলে, কিন্তু বেশি ক্লান্ত হয়েছিলুম বলেই হোক, ভয় বস্তুটা আমার শরীরে কম আছে বলেই হোক, এই ভুতুড়ে বাড়িতে একলা শুয়েও অল্পক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়লুম। রাত্রি বোধ করি তখন 2টো কি 2:30 হবে। হঠাৎ কানের খুব কাছে একটা ঝনঝন শব্দ শুনে একেবারে ধর্মর করে বিছানার ওপর উঠে বসলুম। দেখি দেওয়াল আলমারি থেকে শব্দটা আসছে। নিমেষের মধ্যে দারুণ ভয়ে আমার সমস্ত যুক্তি, তর্ক, বুদ্ধি, বিবেচনা একেবারে লুপ্ত হয়ে গেল। এই শব্দটার যে কোনো স্বাভাবিক কারণ থাকতে পারে, সে কথা আমার মনের ধার ঘেঁষেও গেল না। সমস্ত চেতনা দিয়ে অনুভব করতে লাগলুম সেই শূন্য মদের বোতলগুলো সজীব হয়ে লাফিয়ে লাফিয়ে কপাটে ঘা দিচ্ছে। সে শব্দ আর থামে না। নেশাচর প্রেতজনের এই নিশীথ উল্লাস ঝনঝন শব্দে সমভাবে সমব্যবধানে চলতেই লাগল। আমি মশারির মধ্যে একটা বালিশ আঁকড়ে ধরে কাঠ হয়ে বসে রইলুম। আমার অবস্থাটা একবার ভেবে দেখ।
বাইরে অজস্র ভারী পাত, ভিতরে অশরীরীর নৃত্য। আমি আর বিছানার মধ্যে থাকতে পারলুম না, মশারি ছিঁড়ে বাইরে এসে পড়লুম। আলোটা বাড়িয়ে দিতেই ঘরের নিরাভরণ শূন্যতা যেন আমার চারিদিকে দাঁত বার করে হেসে উঠল। অন্ধকারের চেয়ে ভালো ছিল। মনে হতে লাগলো ওই বোতলগুলো এখুনি নাচতে নাচতে আলমারি থেকে বেরিয়ে আসবে, এবং তারপর যে কি কাণ্ড শুরু হবে তা আমার বিধ্বস্ত মস্তিষ্ক দিয়ে কল্পনা করতে পারলুম না। আমি ছুটে জানলার কাছে গিয়ে সজোরে গড়াত চেপে ধরলুম। ঠিক এই সময় আকাশের মাঝখানে বিদ্যুৎ চমকালো। বাইরের সমস্ত দৃশ্যটা এক মুহূর্তে চোখের ওপর মুদ্রিত হয়ে গেল। জানলা থেকে হাত 25 দূরে একটা প্রকাণ্ড গাছ ছিল। নিম কিংবা তেঁতুল ঠিক ধরা গেল না। সেই গাছের গোড়ায় একটা ভীষণাকৃতি লোক কোদাল দিয়ে প্রাণপণে কোপাচ্ছে। সর্বাঙ্গ বেয়ে জল পড়ছে, পরনে কাপড় আছে কি উলঙ্গ ঠিক ধরা গেল না। কৌতূহল ভয় অনেকটা চাপা পড়ে গেল। আমি আর একবার বিদ্যুতের আশায় বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে রইলুম। আবার বিদ্যুৎ। দেখলুম ক্লান্তি নেই, বিশ্রাম নেই, বৃষ্টির দিকে ভ্রুক্ষেপই নেই। লোকটা সমভাবে গাছের গোড়ায় কোদাল চালাচ্ছে, আর সেই কোদালের তালে তালে ঘরের মধ্যে আলমারির ভেতর থেকে শব্দ আসছে, ঝনঝন ঝনঝন। আমার ভয় অনেকটা কেটে গিয়েছিল। একবার ভাবলুম ডাকি, কিন্তু যদি চোর হয় কিংবা হয়তো পাগল। কোনো কিছু স্থির করবার আগেই না বুঝে সুঝে লণ্ঠনটা জানলার সম্মুখে তুলে ধরলুম। বাইরের লোকটাকে সে আলোতে দেখা গেল না, কিন্তু হঠাৎ আলমারির ঝনঝনানি বন্ধ হয়ে গেল। শব্দটা এতক্ষণ সয়ে গিয়েছিল, থামতেই বুকের ভিতরটা ধড়াস করে উঠল। আবার থামে কেন? শব্দ থামতেই দেওয়াল আলমারির দিকে তাকিয়েছিলুম। সেদিক থেকে চোখ ফিরিয়ে জানলার দিকে চাইতেই ভয়ে আমার গায়ের রক্ত প্রায় জল হয়ে গেল। লণ্ঠনের খোলাতে আলোতে দেখলুম ঠিক জানলার উপর একটা মস্ত ঝাঁকড়া মাথা, তারই ভিতর থেকে দুটো বড় বড় লাল চোখ আমার মুখের ওপর স্থির হয়ে আছে। আমার হাঁটুডুটো গলার আওয়াজ তখন একেবারে শাসনের বাহিরে চলে গেছে। চেঁচামেচি কিংবা পলায়ন দুই সমান অসম্ভব। তাই কাঠের মূর্তির মতন দাঁড়িয়ে কেবল ঠক 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 করে কাঁপতে লাগলো। হঠাৎ বাঘের থাবার মতো একজোড়া হাত বাইরের অন্ধকার থেকে উঠে এসে জানলার দুটো গড়াত ধরে টান দিলে। জানলার ঘুণ ধরা পচা কাঠ অকস্মাৎ ভেঙে গিয়ে গড়াত দুটো বার হয়ে গেল, আর প্রায় সঙ্গে সঙ্গে একটা ক্লেদাক্ত গিরগিটির মতো সেই ফাঁক দিয়ে লোকটা ঘরের মধ্যে ঢুকে পড়ল। আমার দিকে কটমট করে তাকিয়ে বললে, তুমি কে? নিজের নামটা পর্যন্ত সাফ ভুলে গিয়েছিলুম, তাই উত্তর দেওয়া হয়ে উঠল না। লোকটা নিষ্পলক দৃষ্টিতে আমার দিকে চেয়ে রইল। তারপর তার মাথার চুলগুলো সজারুর কাঁটার মতো কাঁড়া হয়ে রইল। সে ভাঙা গলায় চিৎকার করে উঠল, তুমি পুলিশ? আমি প্রবল বেগে ঘাড় নেড়ে জানালুম যে আমি পুলিশ নই। আশ্চর্য! লোকটা তখনই অকপটে তাই বিশ্বাস করে মাটিতে বসে পড়ল। কোমরে একটা শতচ্ছিন্ন ন্যাকড়া জড়ানো ছিল মাত্র। একবার ঘরের চারিদিকে তাকিয়ে বললে, 3 মাস মদ খাইনি, বুক ফেটে যাচ্ছে। আমাকে আমাকে একটু মদ দিতে পারো? বেশি নয়, 1 গ্লাস।
এমন বুক ফাটা মিনতি আর কখনো শুনেছি বলে মনে হয় না। বোধ হলো মদের দুর্নিবার পিপাসা লোকটাকে পাগল করে দিয়েছে। একটা সন্দেহ গোড়া থেকেই আমার মনে উঁকি মারছিল। আমি বললুম, মদ তো নেই, কিন্তু আপনি কি? লোকটা দুই হাঁটুর মধ্যে মাথা রেখে অনেকক্ষণ চুপ করে রইল। শেষে মাথা তুলে বললে, এই বাড়ির মালিক আমি। নিজের মেয়েকে খুন করে পালিয়ে যাই। গোমস্তাগিরি করতুম, একদিন ঝগড়া করে চলে এলুম। তখন স্ত্রী বেঁচে নেই, শুধু মেয়ে। বাড়ি আসতেই মেয়েটা বললে, বাবা, খেলা করতে করতে পায়ের মল গাছতলায় কোথায় পুঁতে রেখেছিলুম আর খুঁজে পাচ্ছি না। মাথায় রাগ চড়েই ছিল। মারলুম মেয়েটার রগে একটা ছড়। মেয়েটা সেইখানে পড়েই মরে গেল। সেই থেকে পুলিশের ভয়ে পালিয়ে বেড়াচ্ছি। মেয়েটা মরেছে যাকে, কিন্তু তার মল কগাছা কিছুতেই খুঁজে পাচ্ছি না। এই বলে লোকটা লাফিয়ে উঠে একবার আলমারির দিকে ছুটে গেল। খালি বোতলগুলো পেড়ে পেড়ে মাটিতে আছড়ে ভাঙতে লাগল। তার উন্মত্ত একটা চিৎকার করে যে পথে এসেছিল সেই পথেই বেরিয়ে গেল। মিনিট দুই ঘর একেবারে নিস্তব্ধ। তারপর আলমারির কাঁচের কপাট দুটো সজোরে শব্দ করে উঠল, ঝনঝন ঝনঝন। বরদা নীরব হইল। অমূল্য শ্লেষ করিয়া বলিল, ব্যাস এই গল্প, খালি ঝনঝন ঝনঝন। বরদা বলিল, আরও একটু বাকি আছে। শেষ রাত্রে একটু তন্দ্রা এসেছিল। হঠাৎ চমক ভেঙে গেল। দেখলুম ঘর একেবারে অন্ধকার। আলোটা কখন নিভে গেছে। অনেকক্ষণ কান খাড়া করে শুয়ে রইলুম, কিন্তু খোলা জানলা দিয়ে ঝিঁঝির শব্দ ছাড়া আর কিছুই কানে এলো না। শেষ রাত্রের ঠান্ডা হাওয়ায় কুণ্ডুলি পাকিয়ে আবার ঘুমিয়ে পড়লুম। সকালবেলা উঠে দেখি বালিশের তলা থেকে সোনার ঘড়ি আর মানিব্যাগটা চুরি গেছে। গল্প পাঠ শেষ হলো। আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন।